হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক পরীক্ষায় 90 প্লাস পেতে গেলে আমাকে অবশ্যই ভোকাবুলারি এবং গ্রামারটাকে জোর কদমে পড়তে হবে এবং ভোকাবুলারি এবং গ্রামার পড়তে করেই পেতে হবে। তো ফ্রেন্ডস, আমরা অনেকেই বলি যে গ্রামার স্যার আমরা সবই পারি, কিন্তু এই যে ভোকাবুলারি আনসিন থেকে খুঁজে লিখতে হয় ওইটাই স্যার আমরা পারি না। তো ফ্রেন্ডস, ওইটার জন্য আজকে তোমাদেরকে আমি জাদু ট্রিক্স নিয়ে এসেছি, যেটা করলেই তোমরা আটে আট পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, মাধ্যমিক 2027 ইম্পর্টেন্ট ভোকাবুলারি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে তার তৃতীয় পর্ব। অলরেডি আমার 1 এবং 2 পার্ট আলোচনা হয়ে গেছে এবং আপলোড হয়ে গেছে সেগুলো। আজকে আমার তৃতীয় পর্ব। আজ আমি আলোচনা করব 41 থেকে 60 নম্বর কোশ্চেন পর্যন্ত। তো ফ্রেন্ডস, তোমরা ইংলিশে 90 প্লাস পেতে গেলে আমার সঙ্গে থাকো এবং আমার ট্রিক্স এবং টিপস গুলো তোমরা ফলো করো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। যাই হোক ফ্রেন্ডস, তোমাদেরকে চেষ্টা করতে হবে এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। Practice makes a man perfect. Without practice, will not be successful. প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে, কিন্তু প্র্যাকটিস ছাড়া তুমি সাকসেসফুল হবে না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি। আমার প্রথম কোশ্চেন হলো, দ্য স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি থ্রু দ্য এক্সকেভেশন অফ সাইটস। এই যে মানুষের যে ইতিহাস বা প্রি হিস্ট্রি যে ইতিহাস, এই যে পড়াশোনার বিদ্যা, এই পড়াশোনার বিদ্যাটা কিভাবে করছি আমরা? সাইটস, প্রত্নতত্ত্ববিদ, আমরা খুঁড়ে বা আবিষ্কার করে পড়াশোনাটা করছি। মানে কোন মানুষ কোন যুগে ছিল, বা এখানে কোন মানুষ ছিল, হোমো হ্যাবিলিস বা হোমো স্যাপিয়েন্স, এই সমস্ত যে বিদ্যা, এটা কি বলা হয়? আর্কিওলজি। ফ্রেন্ডস, এটাকে কি বলা হয়? আর্কিওলজি বলা হয়। এটা 42 এসি ওয়ার স্ট্রেস অফ ওয়াটার হ্যাভিং মেনি ল্যান্ড। তো দেখো ফ্রেন্ডস, যেই একটা সাগরে বা যে জলাশয়ে অনেক দ্বীপ আছে, এটাকে কি বলা হয়? আর্কিপেলাগো বলা হয়। আর্কিপেলাগো বলা হয়। তো ফ্রেন্ডস, আমাদেরকে মনে রাখতে হবে একটা মানে জলাশয় বা সমুদ্র যেখানে অনেকগুলো দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ আছে, এইটাকে বলা হয় একসঙ্গে আর্কিপেলাগো বলা হয়। ফ্রেন্ডস, আমরা 43 নম্বর লক্ষ্য করব, এ প্লেস ওয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। যেখানে সরকারি নথিপত্র রাখা হয় সেই জায়গাটাকে কি বলা হয়? আর্চিভস বলা হয়। যেখানে সরকারি নথিপত্র রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় আর্চিভস বলা হয়। আমরা 44টা দেখব, এ প্লেস ফর অ্যামিনিশন এন্ড উইপন্স। যেখানে আমাদের অস্ত্র শস্ত্র রাখা হয়, যেখানে অস্ত্র শস্ত্র রাখা হয় সেটাকে বলা হয় আর্সেনাল বলা হয়। আমাদের আনসিনে থাকবে যে আর্সেনাল, যদি আর্মি সম্পর্কে পড়ে বা রবারি থাকে বা যে কোনো একটা সম্পর্কে থাকলো আর্মি টার্মি, তাহলে আর্সেনাল থাকবে। আনসিনের ভিতরে আর্সেনাল থাকবে। আমাদের কোশ্চেনে লেখা থাকবে এ প্লেস ফর অ্যামিনেশন এন্ড উইপন্স বা এ প্লেস ফর উইপন্স আর কেপ্ট, তখন আমাদেরকে লিখতে হবে আর্সেনাল। ফ্রেন্ডস, আমরা 45 নম্বরটা লক্ষ্য করব, হ্যাভিং অর শোয়িং দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি। আমাদের অনেক বান্ধবী আছে যে সুন্দরভাবে কথা বলতে পারে, ও শুনতে ভালো লাগে। তো যারা সুন্দরভাবে কথা বলতে পারে, যাদের কথা শুনতে ভালো লাগে, মাধুর্যপূর্ণ বুঝিয়ে বলতে পারে, তাকে বলা হয় আর্টিকুলেট। যেমন তো 46 নম্বর দেখো, এ পারসন হু অ্যাভয়েড সেন্সরি প্লেজার্স এন্ড ফিজিক্যাল কমফোর্টস। যে ফিজিক্যাল কমফোর্টস কে ত্যাগ করছে, সেন্সরি প্লেজার গুলোকে নিচ্ছে না, এগুলো সব এড়িয়ে চলছে, ওই ব্যক্তিটাকে কি বলা হয়? ব্যক্তিটাকে বলা হয় অ্যাসথেটিক। এ এস সি ই টি আই সি, এ এস সি ই টি আই সি, অ্যাসথেটিক বলা হয়। আমরা এপিজে আব্দুল কালামের আব্বা জয়নুল আবেদিনে আমরা পড়েছি, স্ট্রং রুটস গল্পে পড়েছি, তার আব্বু হলো একটা অ্যাসথেটিক, জয়নুল আবেদিন অ্যাসথেটিক। তো ফ্রেন্ডস, দ্য সায়েন্স অফ ফোরটেলিং ইভেন্টস বাই ম্যাপিং দ্য স্টার্স। যারা আমাদের ভবিষ্যতের গল্প বলতে পারে, তারাকে লক্ষ্য করে বা তারা দেখে, তারা গণনা করে বা তারার স্ট্রাকচার দেখে, একে বলা হয় অ্যাস্ট্রোলজি বলা হয়। একে বলা হয় অ্যাস্ট্রোলজি বলা হয়। দ্য স্টাডি অফ হেভেনলি বডিজ। যারা তোমার হেভেনলি বডিজ সম্পর্কে পড়াশোনা করে, যেমন তোমার তারা, নক্ষত্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, বিশাল স্যাটেলাইট, এই সম্পর্কে পড়াশোনা করে, তাকে বলা হয় অ্যাস্ট্রোনমি বলা হয়। তাকে বলা হয়, এই শিক্ষাটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। তো ফ্রেন্ডস, an institution for the care of people who are mentally ill বা a place of refuge। যারা সাধারণত মেন্টালি ভাবে পাগল, যারা মেন্টালি ভাবে উইক, যারা মেন্টালি ইল, সেই সমস্ত ব্যক্তিদেরকে সারিয়ে তোলার জন্য একটা জায়গায় রাখা হয়, সেই জায়গাটাকে বলা হয় অ্যাসিলাম বলা হয়। যেমন আমরা পার্টিশন লিটারেচার টোবারটেক সিং এ পড়েছি অ্যাসিলাম,
সেই অ্যাসিলামে পাগলদেরকে রাখা হচ্ছে ওদেরকে সারিয়ে তোলার জন্য। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা অ্যাসিলাম মনে রাখবো যে যেখানে পাগলদেরকে সারিয়ে তোলা হয়, যাদের মেন্টালি সমস্যা তাদেরকে নিয়ে গিয়ে যাওয়া হয় যাতে করে তারা সুস্থতা বা আরোগ্য লাভ করে। তো ওই জায়গাটাকে বলা হয় অ্যাসিলাম, ASYLUM, অ্যাসিলাম। আমরা 50 নম্বর দেখবো যে এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, যে ব্যক্তিটা ঈশ্বরে বিশ্বাসী না, যে ব্যক্তিটা ঈশ্বরে বিশ্বাসী না তাকে বলা হয় অ্যাথেইস্ট বলা হয়। আর যে ঈশ্বরে বিশ্বাসী তাকে থিস্ট বলা হয়। যে ঈশ্বরে বিশ্বাসী তাকে থিস্ট বলা হয়, আর যে ঈশ্বরে বিশ্বাসী না তাকে অ্যাথেইস্ট বলা হয়। তো ফ্রেন্ডস আমরা এখন দেখবো 51 নম্বর। এটা বিল্ডিং যেখানে অডিয়েন্স বা বাইরের মানুষ এসে বসে, অডিয়েন্সরা বসে, ওইটাকে বলা হয় অডিটোরিয়াম বলা হয়। ফ্রেন্ডস, দ্য লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই হিমসেলফ, একটা মানুষের ইতিহাস, জীবনের ইতিহাস সে নিজে নিজে লিখছে, এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। যেমন কমলা দাস অনেক অটোবায়োগ্রাফি লিখেছে আমাদের, এবং আমাদের তরু দত্ত অনেক অটোবায়োগ্রাফি লিখেছে। তো যাই হোক, অটোবায়োগ্রাফি বলা হয় যখন আমি আমার সম্পর্কে লিখবো তখন সেটাকে অটোবায়োগ্রাফি বলা হবে। যখন তুমি তোমার সম্পর্কে লিখবে তখন সেটাকে অটোবায়োগ্রাফি বলবে। আমি অন্যজনের সম্পর্কে লিখলাম এটাকে বলা হয় বায়োগ্রাফি। তুমি আমার সম্পর্কে লিখলা বা তুমি অন্য একটা ফ্রেন্ড সম্পর্কে লিখলা তোমার, এটাকে বলা হয় বায়োগ্রাফি। এটা হলো বায়োগ্রাফি। কিন্তু কোনো ব্যক্তি যদি বা কোনো মানুষ যদি নিজে নিজের সম্পর্কে লিখে তাহলে সেটাকে বলবো আমরা অটোবায়োগ্রাফি, আর যদি অন্যজন সম্পর্কে লিখে তাহলে সেটাকে বলবো বায়োগ্রাফি। ফ্রেন্ডস, আমরা 53 নম্বরটা লক্ষ্য করি, ওয়ান ম্যান উইথ অ্যাবসলিউট পাওয়ার, যে মানুষের প্রচুর ক্ষমতা আছে একে বলা হয় অটোক্রাসি বলা হয়। 54 নম্বর, এ কেজ মেড ফর বার্ডস, একটা বাসা বা খাঁচা যেটা পাখির জন্য তৈরি করা হয়েছে। ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে করেছি যে মৌমাছির জন্য তৈরি খাঁচাকে বলা হয় অ্যাপিয়ারি বা জায়গাকে বলা হয় অ্যাপিয়ারি, আর পাখির জন্য তৈরি করা জায়গা বা খাঁচাকে বলা হয় অ্যাভিয়ারি। ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, যে ব্যক্তিটা তার ঋণ পরিশোধ করতে অক্ষম বা তার ঋণ পরিশোধ করতে পারে না তাকে বলা হয় ব্যাংক্রাফট বলা হয়, তাকে বলা হয় ব্যাংক্রাফট বলা হয়। ওয়ান হু গিভস মানি অর হেল্পস টু অ্যানাদার, যে মানুষটা অন্যজনকে সাহায্য করে বা অন্যজনকে টাকা পয়সা দেয় একে বলা হয় বেনিফ্যাক্টর। এরকম একটা ফ্রেন্ডস থাকলে ভালো হতো আমার। যাই হোক, যে ব্যক্তিটা অন্যদেরকে টাকা দেয় বা সাহায্য করে, টাকা দিয়ে সাহায্য করে বা এমনি সাহায্য করে, তাকে বলা হয় বেনিফ্যাক্টর। ঠিক আছে, যেমন তুমি অন্য ফ্রেন্ডসদেরকে তুমি সাহায্য করো টাকা পয়সা দিয়ে বা সাহায্য করে এমনি ইমোশনালি, এটাকে বলা হবে বেনিফ্যাক্টর। ফ্রেন্ডস, এ লিস্ট অফ বুকস রিফার্ড টু ইন এ স্কলারলি ওয়ার্ক, দেখো ফ্রেন্ডস, যখন রিসার্চ করা হয়, থিসিস করা হয়, সেই সময় ওরা অনেক বুক থেকে সোর্স নেয়। একটা যখন লিটারেচার সম্পর্কে বা সায়েন্স সম্পর্কে যে সম্পর্কে হোক না কেন, যখন কোনো স্কলাররা রিসার্চ করব ওই রিসার্চ পেপারটা বা থিসিস পেপারটাই অনেক রাইটারের বা অনেক মানুষের অনেক লেখনীর অনেক বইয়ের সাহায্য নেয়। তো যে সমস্ত বইগুলোর সাহায্য নিল সে সমস্ত বইগুলোর উল্লেখ করে দেয়। এই উল্লেখ করে দেওয়ার যে নিচে রেফারেন্স থাকে, বইয়ের নামগুলো থাকে, এখান থেকে এখানে নিয়েছি, এই সোর্সটাই বই থেকে নিয়েছি, এই সোর্সটাই বই থেকে নিয়েছি, এটাকে বলা হয় বিবলিওগ্রাফি বলা হয়, বিবলিওগ্রাফি বলা হয়। আমরা যারা রিসার্চ পেপার নিয়ে পড়বে তারা এই শব্দটার সঙ্গে পরিচিত, বিবলিওগ্রাফি বলা হয় এটাকে। তো ফ্রেন্ডস, এ পারসন হু লাভস এন্ড কালেক্টস বুকস, এ পারসন যে মানুষটা প্রচুর বইকে ভালোবাসে, যে বই সংগ্রহ করতে ভালোবাসে কিন্তু পড়ে কি তা ঠিক নাই, বই শুধু সংগ্রহ করে, বই কিনে কিন্তু পড়ে না, এরকম হতে পারে। তো ফ্রেন্ডস, যাই হোক, যে ব্যক্তিটা বই ভালোবাসে বা বই সংগ্রহ করতে ভালোবাসে একে বলা হয় বিবলিওফাইল। যে এ থিং হুইচ হ্যাপেন্স এভরি 2 ইয়ার্স, একটা বিষয় যেটা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর হয়, একটা বিষয় যেটা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর হয় এটাকে বলা হয় বাইনিয়াল বলা হয়, আর প্রত্যেক 1 বছর অন্তর হলে অ্যানিভার্সারি বলা হয়। ওয়ান হু হ্যাজ ন্যারো রিলিজিয়াস ভিউজ, যার ধর্ম অন্ধ যারা, ধর্ম ভক্ত যারা বা ধর্মের গোলামি নিয়ে কাজ করে যারা, যাদের এই অল্প ভিউ আছে দিয়ে একদম বিশাল দাপট মারে যারা,
বা যারা ওই ধর্ম সম্পর্কে কিছুই জানে না, হয়তো ভিতরকার জিনিস হয়তো আন্তাবড়ি ওরা মতামত প্রকাশ করে, যাদের ন্যারো, যাদের অল্প ক্ষীণ ধর্ম সম্পর্কে ধ্যান ধারণা আছে, একে বলা হয় বাই গড বলা হয়। তো ফ্রেন্ডস, আজকে আমি যে সম্পর্কে আলোচনা করলাম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তার থেকে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে আমাদের 4 দুগুণে 8 পড়বে। আমি এরকম শব্দ, ব্যাংক্রাফট এরকম শব্দ 4টে লিখবো, আমি 8 পেয়ে যাব। কিন্তু স্যার এটা খুবই কঠিন। কঠিন তো হবেই, আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে এটা সহজ করতে হবে এবং ডেইলি মক টেস্ট দিতে হবে। মক টেস্ট তুমি যত দিবা আনসিনের উপরে এবং প্র্যাকটিস যত করবে, তত আমাদের অনার্স সাবস্টিটিউশন অর্থাৎ ভোকাবুলারি ইজি হয়ে যাবে। এবং আমার এই সমস্ত ভিডিওগুলো তুমি দেখতে থাকবে এবং প্র্যাকটিস করতে থাকবে, তোমার অনার্স সাবস্টিটিউশন ইজি হয়ে যাবে এবং তোমার মাধ্যমিক পরীক্ষা ইংলিশে 94 প্লাস পেতে সহায়তা করবে। তো সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।